দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে আছে কারক। আমি আগের ভিডিওতে কর্তৃকারকটা পড়িয়েছি, তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা আগে ওই ভিডিওটা দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে। আজকে আমি পড়াবো কর্মকারক। কর্মকারকের 1 নাম্বার সূত্রটা দেখো। কর্তুরীপ্সিত তমং কর্ম। কর্তু যুক্ত ঈপ্সিত তমম। বাক্যের মধ্যে কর্তার যেটি ঈপ্সিততম, অর্থাৎ কর্তা ক্রিয়া দ্বারা যাকে সর্বাপেক্ষা অধিক রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্মকারক বলে। ঈপ্সিততম অর্থ হলো যেটি পেতে অধিক ইচ্ছা করে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো। বালক চন্দ্রম পশ্যতি। চন্দ্রম দাগ আছে। এখানে চাঁদ দেখাই হলো ক্রিয়ার প্রধান উদ্দেশ্য, এজন্য চন্দ্রম কর্মকারক হয়েছে। অন্য একটা উদাহরণ বলছি। বালক পয়সা ওদনং ভুঙ্ক্তে। এখানে দেখো বালক দুধ ও ভাত উভয়েই ভোজন করছে, কিন্তু ওদন অর্থাৎ ভাতই ভোজনের প্রধান উদ্দেশ্য, তাই ওদনম কর্মকারক হয়েছে। তাছাড়া অন্য একটুভাবে বলছি। বালক চন্দ্রম পশ্যতি। আমরা বাংলায় পড়েছি যে ক্রিয়াকে সবসময় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো কর্মকারক। বালক চাঁদ দেখছে। কি দেখছে বালকটি? চাঁদ দেখছে। দেখো ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করছি, কি দেখছে? চাঁদ দেখছে। যখন আবার বালকর তলায় দাগ থাকবে, তখন যদি বলি যে কে দেখছে? বালকটি দেখছে, তখন বালকও হয়ে যাবে কর্তৃকারক। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো তাহলে কর্মকারক, তাই চন্দ্রম কর্মকারক হয়েছে। এরপর আসি 2 নাম্বার সূত্রে। তথা যুক্তং চানিপ্সিতম। সন্ধি বিচ্ছেদ করছি দেখো সূত্রটাকে। তথা যুক্তম চ অনিপ্সিতম। অনিপ্সিতম কথার অর্থ হলো যেটি পেতে অধিক ইচ্ছা করে না, অর্থাৎ যেটি আমার অনভিপ্রেত। ঈপ্সিততম এর উল্টোটাই হলো অনিপ্সিতম। কর্তার ঈপ্সিততম বিষয়ের ন্যায় অনিপ্সিত বিষয়েও যদি ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত হয় সেটি কর্মকারক হয়। দেখো উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি, তবে সূত্রটাকে ভালোভাবে বুঝতে পারবে। গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি। গ্রামে যেতে যেতে ঘাস স্পর্শ করছে। এখানে দেখো গ্রামে যাওয়া হলো কর্তার ঈপ্সিত, কিন্তু কর্তা এখানে উদাসীনভাবেই অনিপ্সিত ঘাস স্পর্শ করছে, তাই তৃণম এখানে অনিপ্সিত কর্ম। আবার অন্য একটা উদাহরণ দেখো। ওদনং বুভুক্ষু বিষং ভক্ষয়তি। ভাত খেতে ইচ্ছুক ব্যক্তি বিষ ভক্ষণ করছে। এখানে ভাত কর্তার ঈপ্সিত, কিন্তু অনিপ্সিত ক্ষতিকারক বিষ খাওয়া হয়ে যাচ্ছে, তাই এখানে বিষম হলো অনিপ্সিত কর্ম। তোমাদের থার্ড সেমিস্টারেও হবে এমসিকিউ প্রশ্ন। আমি একটা এমসিকিউ প্রশ্ন বলছি দেখো। গামং গচ্ছন তৃণং স্পৃশতি। তৃণমের তলায় দাগ আছে, 4টে অপশান দেয়া আছে। কর্তুরীপ্সিততমং কর্ম, তথাযুক্তং চানিপ্সিতম, অকথিতঞ্চ কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে তথাযুক্তং চানিপ্সিতম। তাই প্রত্যেকটা সূত্র খুব ভালোভাবেই পড়তে হবে এবং বুঝে অ্যান্সার করতে হবে। এরপর আসি 3 নাম্বার সূত্রে। অধিসিং স্থাসাং কর্ম। সূত্রটা ভালো করে লক্ষ্য করো। অধি এখানে উপসর্গ। অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু ও আস ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়।
তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা বক্সের মধ্যে লিখে দিয়েছি অধিপূর্বক সি ধাতুর রূপটা কেমন হয়। অধিপূর্বক সি ধাতু অধিসেতে, অধিপূর্বক স্থা ধাতুর অধিতিষ্ঠতি, অধিপূর্বক আস ধাতু অধ্যাস্তে। উদাহরণটা দেখো, শিশু শয্যাম অধিসেতে। তোমরা এই উদাহরণে দেখতে পাচ্ছ অধিপূর্বক সি ধাতুর রূপ অধিসেতে আছে। যখনই তোমরা কোনো বাক্যের মধ্যে দেখবে যে অধিপূর্বক সি ধাতু, অধিপূর্বক স্থা ধাতু, অধিপূর্বক আস ধাতুর যোগ আছে, তখনই তোমরা বুঝতে পারবে যে এটি অধিসিং স্থা কর্মের সূত্র। শিশু শয্যাম অধিসেতে, দেখো শয্যামের তলায় দাগ আছে, শয্যাম পদে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি হয়েছে। দেখো প্রত্যেকটা সূত্রের উদাহরণ দেওয়া আছে এবং সেই উদাহরণগুলি থেকে কিভাবে লিখতে হবে সেগুলোও আমি খাতায় লিখে দিয়েছি। এইগুলি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে। ধরো একটা এমসিকিউ প্রশ্ন এলো, শিশু শয্যাম অধিসেতে, দিয়ে 4টে অপশান থাকবে, অধিসিং স্থা কর্ম, উপান্নদ্ধাং বশ, অকথিতঞ্চ, কর্তুরীপ্সিততমং কর্ম। সঠিক উত্তরটা হবে অধিসিং স্থা কর্ম। এরপর আসি 4 নাম্বার সূত্রে, উপান্নদ্ধাং বশ। দেখো সূত্রটাকে ভাঙছি, উপ যুক্ত অনু যুক্ত অধি যুক্ত আং সমান উপান্নদ্ধাং। দেখো উপ, অনু, অধি, আ এগুলো হলো 4টে উপসর্গ। বশ, এখানে বস হলো ধাতু। উপ, অনু, অধি ও আং পূর্বক বস ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। দেখো আমি একটা বক্সের মধ্যে লিখেছি, উপপূর্বক বস ধাতু হলো উপবসতি, অনুপূর্বক বস ধাতুর রূপ হলো অনুবসতি, অধিপূর্বক বস ধাতু অধিবসতি, আং পূর্বক বস ধাতুর আবসতি। এবার উদাহরণটা দেখো, মুনি বনম উপবসতি বা অনুবসতি, অধিবসতি, আবসতি। যে কোনো একটা পরীক্ষায় থাকবে, মুনি বনম উপবসতি, মুনি বনে বাস করে। যখন কোনো বাক্যে উপবসতি, অনুবসতি, অধিবসতি, আবসতি এইগুলোর প্রয়োগ দেখবে, তখন বুঝতে পারবে যে সেই বাক্যটির সূত্র হলো উপান্নদ্ধাং বশ। মুনি বনম উপবসতি, বনম এখানে উপান্নদ্ধাং বশ সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এই সূত্রে একটা ব্যতিক্রম আছে, যখন মুনি বনে উপবসতি এই উদাহরণটা থাকবে, তখন উপবসতি বাস করা অর্থে প্রয়োগ হবে না, উপবসতি অর্থ হবে উপবাস করা। মুনি বনে উপবসতি, মুনি বনে উপবাস করে। বনের তলায় দাগ থাকবে, তখন বনে হয়ে যাবে অধিকরণ কারক। এই ব্যাপারটা তোমরা একটু লক্ষ্য রাখবে। এরপর আসি 5 নাম্বার সূত্রে, ক্রুধ দ্রুহ রূপসিষ্টয় কর্ম। এখানে দেখো সূত্রটাতে ক্রুধ ও দ্রুহ ধাতু আছে। উপসর্গযুক্ত ক্রুধ ধাতু ও দ্রুহ ধাতুর সম্প্রদান কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এই সূত্রে বলা আছে যে উপসর্গযুক্ত ক্রুধ ও দ্রুহ ধাতু। দেখো আমি বক্সের মধ্যে লিখেছি অভিপূর্বক ক্রুধ ধাতু, অভি এখানে দেখো উপসর্গ আর ক্রুধ হলো ধাতু, তাহলে কি হলো অভিক্রুদ্ধতি। দেখো প্র উপসর্গ, ক্রুধ হলো ধাতু, প্রকুদ্ধতি। আবার দেখো অভিপূর্বক দ্রুহ ধাতু, অভি এখানে উপসর্গ, দ্রুহ এখানে ধাতু, রূপটা হবে অভিদ্রুহ্যতি। ক্রুধ ও দ্রুহ ধাতু উপসর্গ যুক্ত হলে যার প্রতি কোপ জন্মে বা রাগ জন্মে সে কর্মকারক হয়। উদাহরণটা দেখো, প্রভু ভৃত্যম অভিক্রুদ্ধতি, প্রভু ভৃত্যের উপর রেগে যাচ্ছে, কোপ জন্মাচ্ছে, তাই ভৃত্যম এখানে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। বাক্যটি লক্ষ্য করো যে এখানে অভি উপসর্গ, ক্রুধ ধাতু,
যখনই কোনো বাক্যে দেখবে যে উপসর্গ যুক্ত আছে এবং ক্রুধ দ্রুহ ধাতুর প্রয়োগ আছে, তোমরা তখনই বুঝতে পারবে যে ক্রুধ দ্রুহর উপশিষ্টয় কর্মসূত্র এটা। এরপর আসি 6 নাম্বার সূত্রে। অভিনিবিশশ্চ। দেখো এখানে অভি উপসর্গ, নি উপসর্গ আর বীজ ধাতু। অভিপূর্বক নিপূর্বক বীজ ধাতুর অধিকরণ কারকে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। বীজ ধাতু রূপ হলো বিশতি। যখন এর আগে অভি ও নি উপসর্গ যুক্ত করব তখন রূপটা হয়ে যাবে অভিনিবিশতে। উদাহরণটা দেখো, সাধু সন্মার্গম অভিনিবিশতে। সন্মার্গম এখানে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাছাড়া সূত্রটা দেখতে পাচ্ছ, অভিপূর্বক নিপূর্বক বীজ ধাতু আছে এবং বাক্যে প্রয়োগটা দেখতে পাচ্ছ অভিনিবিশতে। তোমরা তখনই বুঝতে পারবে যে যখন সন্মার্গম পদটা থাকবে যে এটি অভিনিবিশশ্চ সূত্র। এই সূত্রের একটু ব্যতিক্রম বলছি, যে যদি সন্মার্গম না থেকে সন্মার্গে অর্থাৎ অধিকরণ থাকে, সাধু সন্মার্গে অভিনিবিশতে, তখন সন্মার্গে আর কর্মকারক হবে না, তখন সন্মার্গে হবে অধিকরণ কারক। এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবে তখন। এরপর আসি 7 নাম্বার সূত্রে। অকর্মক ধাতুভির যোগে দেশ কাল ভাব গন্তব্য অধ্যা চ কর্মসংজ্ঞক ইতি বাচ্যম। অকর্মক ধাতুর যোগে দেশ বিশেষের নামবাচক, কালের ও পথের পরিমাণবাচক, ভাব বা ক্রিয়াবাচক শব্দ ব্যবহৃত হলে সেগুলি কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। অকর্মক ধাতু দেখো, উদাহরণ দিয়েছি, কুরুন সপিতি। দেখো এখানে সপ হলো অকর্মক ধাতু, তার রূপ হলো সব ধাতুর রূপটি হলো সপিতি। কুরুন এখানে দেশবাচক। কুরুন সপিতি, দেখো কুরুনের তলায় দাগ আছে, কুরু দেশ। কুরুন এখানে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কালবাচক দেখো, মাসম আসতে, মাস এখানে একটা কাল বুঝিয়েছে, তাই মাসম পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ভাববাচক বা ক্রিয়াবাচক, ভাব বলতে এখানে ক্রিয়াকে বোঝানো হয়েছে। গোদহম আসতে, গোদহম হলো এখানে কর্মকারক। পথের পরিমাণবাচক ক্রোশ, দেখো ক্রোশম আসতে, ক্রোশম এখানে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপর আসি 8 নাম্বার সূত্রে। অকথিতঞ্চ। অকথিত কথার অর্থ হলো অনুক্ত। এখানে অনুক্ত কথার অর্থ অপ্রধান বা গৌণ। কথিত বা উক্ত কথার অর্থ হলো প্রধান। এখানে অপ্রধান ও প্রধান বলতে ক্রিয়ার কর্মকে বোঝানো হয়েছে। এমন কতগুলি ক্রিয়াপদ আছে যারা বাক্যের মধ্যে দুটি করে কর্মকারক নিয়ে ব্যবহৃত হয়, সেই ক্রিয়াগুলিকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। তাদের ধাতুগুলিকে বলা হয় দ্বিকর্মক ধাতু। এই দ্বিকর্মক ধাতুর সংখ্যা হলো 16টি। দেখো খাতায় আমি এই 16টি দ্বিকর্মক ধাতু লিখে দিয়েছি। দুহ, জাচ, পজ, দণ্ড, রুদ, প্রচ, চি, ব্রু, শ্বাস, জি, মন্ত, মুস, নি, হ্রি, কিস, বহ। এই 16টি দ্বিকর্মক ধাতুর প্রয়োগে দুটি করে কর্ম পাওয়া যায়, একটি মুখ্য কর্ম ও অপরটি গৌণ কর্ম। এই গৌণ কর্মের অপর নাম হলো অকথিত কর্ম। যে কারকটি অন্য কারক থেকে এসেছে, এই অকথিত কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। আমি উদাহরণ দিয়ে সূত্রটাকে বুঝিয়ে দিচ্ছি। বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি। বালিকাটি বৃক্ষ থেকে অর্থাৎ গাছ থেকে ফুল তুলছে। বালিকাটি গাছ থেকে ফুল তুলছে। দেখো এখানে দুটি কর্ম রয়েছে, বৃক্ষং ও পুষ্পং। এখানে দেখো বৃক্ষং হলো গৌণ কর্ম এবং পুষ্পং হলো মুখ্য কর্ম। আমরা সূত্রে কি লিখেছি এখানে দেখো ব্যাখ্যাতে, যে কারকটি অন্য কারক থেকে এসেছে সেটি হচ্ছে অকথিত কর্ম আর সেটি হলো গৌণ কর্ম।
বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, বালিকাটি গাছ থেকে ফুল তুলছে। দেখো এখানে বৃক্ষাত হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে হয়েছে বৃক্ষং, তাহলে এটি অন্য কারক থেকে এসেছে, তাই বৃক্ষম এখানে গৌণ কর্ম। বৃক্ষম পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ধরো একটা এমসিকিউ প্রশ্ন এলো, গোপ গাং দুগ্ধং দগ্ধি, গাম পদে দাগ দেওয়া আছে আর 4টে অপশান দেওয়া আছে, অভিনিবিশস্য, অকথিতঞ্চ, কর্তুরীপ্সিততমং কর্ম, কোনোটিই নয়। তাহলে সূত্রটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তোমরা ইজিলি অ্যান্সারটা করতে পারবে। তাই গাম পদে হবে অকথিতঞ্চ সূত্রটি। এরপর আসি বিভক্তির সূত্রে। আমি আগে বলেছি আগের ভিডিওতে বিভক্তি কাকে বলে। বিভক্তি 7 প্রকার, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি ও সপ্তমী বিভক্তি। এখন আমরা পড়ব কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি। 9 নম্বর সূত্রটা দেখো, কর্মণি দ্বিতীয়া, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। উদাহরণটা দেখো, বালক চন্দ্রম পশ্যতি, চন্দ্রম এখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে কর্মকারকে। 10 নম্বর সূত্রটা দেখো, এইটা একটু ভালো করে বুঝবে, কালা ধন রত্যন্ত সংযোগে, সূত্রটাকে ভাঙছি দেখো, কালা ধন রত্যন্ত সংযোগে, কালা ধন যুক্ত অত্যন্ত সংযোগে, কাল ও অধ্যবাচক শব্দ, অধ্য হলো পথবাচক শব্দ আর অত্যন্ত সংযোগ হলো ব্যাপ্তি। সূত্রটাকে ভালো করে বোঝো, অত্যন্ত সংযোগ অর্থাৎ ব্যাপ্তি বোঝালে, অর্থাৎ কোনো কাজ শেষও হয়নি ও ফলও পাওয়া যায়নি, এরূপ বোঝালে কালবাচক ও পথবাচক শব্দে দ্বিতীয়া বিভক্তি হয়। দেখো কালবাচক শব্দের একটা উদাহরণ দিয়েছি, বালক মাসং ব্যাকরণম অধীতে, বালকটি 1 মাস ব্যাপিয়া ব্যাকরণ পড়ছে, অর্থাৎ এখানে তার কাজটাও শেষ হয়নি ফলও পায়নি, তাই মাসম এখানে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। অধ্য অর্থাৎ পথবাচক শব্দের দেখো উদাহরণটা, ক্রোশম কটিলা নদী বা ক্রোশং গিরি তিষ্ঠতি, ক্রোশ ব্যাপিয়া পর্বতটি ব্যাপ্ত, ক্রোশ ব্যাপিয়া নদীটি ব্যাপ্ত, তাই ক্রোশম এখানে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। একটা এমসিকিউ প্রশ্ন বলছি, বালক মাসং ব্যাকরণম অধীতে, মাসমের তলায় দাগ আছে, 4টে অপশান দেওয়া আছে, কর্তৃকারকে প্রথমা, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। এরপর আসি 11 নম্বর সূত্রে, ক্রিয়া বিশেষণানাং কর্মত্বমেকত্বং ন পুংসকত্বং চ, এই সূত্রটাকে আমরা একেবারে বলি ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। পাণিনির মতে ক্রিয়া বিশেষণ এক প্রকার কর্মকারক, এজন্য এতে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি হয় এবং তাতে ক্লিবলিঙ্গের একবচন হয়। ক্রিয়া বিশেষণ ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। সাধারণত ক্রিয়াপদে কিভাবে, কী রূপে, কেমনভাবে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। উদাহরণ দিয়ে বুঝিয়ে বললে আরও ক্লিয়ার হয়ে যাবে। অশ্ব দ্রুতং ধাবতি, অশ্ব দ্রুতং ধাবতি, ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে, ঘোড়াটি কেমনভাবে দৌড়াচ্ছে, ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে। বালিকা মধুরং গায়তি, বালিকাটি কেমনভাবে গান করছে, মধুর স্বরে গান করছে, তাই দ্রুতম মধুরম এখানে ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। এরপর আসি 12 নম্বর সূত্রে, অন্তরা অন্তরেণ যুক্তে। দেখো এখানে অন্তরা অন্তরেণ দুটি পদ আছে। অন্তরা কথার অর্থ হলো দুইয়ের মধ্যে, অন্তরেণ অর্থ হলো বিনা বা ছাড়া। অন্তরা অন্তরেণ এই দুটি পদের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। উদাহরণগুলো খুব ভালো করে লক্ষ্য করো যে এখানে অন্তরা আর অন্তরেণ পদের যোগ আছে এবং তাতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। রামং শ্যামং চ অন্তরা হরি উপবিশতি,
বাক্যটি দেখো দুইয়ের মধ্যে, রামং শ্যামং চ, দুইয়ের মধ্যে বোঝানো হয়েছে এবং অন্তরা পদের যোগে রামং শ্যামং দ্বিতীয়া বিভক্তি হয়েছে। পরের বাক্যটা দেখো, শ্রমম অন্তরেণ বিদ্যা ন ভবতি। অন্তরেণ পদের যোগ আছে এবং শ্রমম দ্বিতীয়া বিভক্তি হয়েছে, তাই অন্তরেণ পদের যোগে সমম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপর আসি 13 নম্বর সূত্রে, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। আগে আমরা জানবো কর্মপ্রবচনীয় কাকে বলে। অনু, অতি, প্রতি, অভি প্রভৃতি অব্যয় ক্রিয়ার সঙ্গে যুক্ত না হলে এদেরকে কর্মপ্রবচনীয় বলে। আমরা সংস্কৃতে 20টা উপসর্গের কথা জানি। অনু, অতি, প্রতি, অভি, পরি ইত্যাদি উপসর্গ, এগুলি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়। কিন্তু এই উপসর্গগুলি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত না হয়ে আলাদাভাবে বসে তখন এদের আমরা বলি কর্মপ্রবচনীয়। আর এই কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। উদাহরণগুলি ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রত্যেকটা উপসর্গ ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়নি, দেখো বাক্যে আলাদাভাবে বসেছে। অনু, অতি, প্রতি প্রভৃতি লক্ষ্য করো। জপম অনু প্রাবর্ষদ, দেখো এখানে অনু বাক্যে আলাদাভাবে বসেছে, তাই অনু এখানে কর্মপ্রবচনীয়। অনু কর্মপ্রবচনীয় যোগে জপম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। 14 নম্বর সূত্রটা দেখো, অভিত, পরিত, সময়া, নিকষা, হা প্রতি যোগে অপি। দেখো, অভিত কথার অর্থ সামনে, পরিত কথার অর্থ চতুর্দিকে, সময়া কথার অর্থ কাছে বা নিকটে, নিকষা শব্দের অর্থ কাছে বা নিকটে, হা শব্দের অর্থ ধিক্কার, প্রতি শব্দের অর্থ দিকে। এই সমস্ত শব্দ যখন বাক্যে প্রয়োগ থাকবে তার যোগে দ্বিতীয়া বিভক্তি হবে। উদাহরণগুলি খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, অভিত, পরিত, নিকষা এই শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। গ্রামম অভিত বনম, গৃহং পরিত উদ্যানম। গ্রামম অভিত বনম অর্থ হলো গ্রামের সামনেই বন। অভিত শব্দযোগে গ্রামম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপর 15 নম্বর সূত্রটা দেখো, উভয়ত, সর্বত, ধিক, উপর্যুপরি, অধ্যধি, অধধ পদের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। এছাড়া যাবৎ, রীতে, বিনা প্রভৃতি শব্দের যোগেও দ্বিতীয়া বিভক্তি হয়। তোমরা যখন এই পদগুলির বা শব্দগুলির বাক্যে প্রয়োগ দেখবে তখন তোমরা একেবারেই দ্বিতীয়া বিভক্তি করে দেবে। নদীম উভয়ত বৃক্ষা সন্তি, দেখো উভয়ত শব্দের প্রয়োগ আছে এবং তার যোগে নদীম দ্বিতীয়া বিভক্তি হয়েছে। উদ্যানং সর্বত বৃক্ষা, দেখো সর্বত শব্দের প্রয়োগ আছে, উদ্যানম দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কৃপণং ধিক, দেখো ধিক শব্দের প্রয়োগ আছে, তার যোগে কৃপণং দ্বিতীয়া বিভক্তি হয়েছে। নদীং যাবৎ অরণ্যানি, দেখো যাবৎ শব্দের প্রয়োগ আছে, নদীম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এইভাবে লিখতে হবে, যাবৎ শব্দের যোগে নদীম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আমি প্রত্যেকটা উদাহরণ কিভাবে লিখতে হবে সেগুলো খাতায় লিখে দিয়েছি, এগুলি তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। আমার পরের ভিডিওতে থাকবে করণ কারক।